আমি বারবার বলতেছি যে যত দুর্বল স্টুডেন্ট হও না কেন তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। 70 তারপরে ভাই ভাগ আছে কত 20। সো সিম্পলি এখানে আসে কি করব ভাইয়া 41 প্লাস সিম্পলি ক্যালকুলেটর দিয়ে আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে সিম্পলি এখানের থেকে আমরা ভাগ করব। তো ভাই তাহলে এইচটা কত ভাইয়া, এইচটা হচ্ছে 10। তাহলে দেখো তো একটু যদি বিয়োগ করি আমরা 25.5 থেকে 45.5 যদি বিয়োগ করি কত হয় ভাইয়া, মাইনাস হচ্ছে 20। কত -20। তো এই যে দেখতেছো এটার নাম কিন্তু ভাই কি, এটার নাম কিন্তু ভাই হচ্ছে বার। এই যে উপরে যে মাইনাসের মতো চিহ্ন দেখতেছো এর নাম আমরা বলতে পারি হচ্ছে বার। তো এটা কি বার ভাইয়া, এক্স বার। এক্স বার সমান কি লেখা যায়? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যান 17 অধ্যায়। বলতে পারো আজকে আমাদের ইউটিউবে একদম প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস। এখন কথা হচ্ছে আজকের ক্লাসটা বিশেষ করে তোমরা যারা দুর্বল আছো, মানে যারা বলতে পারো যে গণিতের গ বোঝো না, আমি চেষ্টা করব তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন, ইনশাল্লাহ তুমি আজকের ভিডিওটা যদি কন্টিনিউসলি পুরোটা দেখো, 100% চ্যালেঞ্জ দিচ্ছি তোমারে, তুমি পুরো ভিডিওটা বুঝতে পারবা, পুরো ক্লাসটা বুঝতে পারবা। আর যদি ভাই তুমি যদি মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো, তো আজকের ক্লাস দেখার পর থেকে অ্যাটলিস্ট এই পরিসংখ্যানের উপর তুমি যে কাউরে বস থেকে প্রাইভেট পড়াইতে পারবা, আমি তোমার 100% চ্যালেঞ্জ দিচ্ছি। সো স্বাভাবিকভাবে যদি বলি, দেখো কতটা কনফিডেন্ট থাকলে এই কথাটা লিখে দেওয়া যায়। আমি তোমাদের কি লিখে দিচ্ছি, তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, তুমি যদি জাস্ট 1 2 3 4 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো গণনা করতে পারো, তাহলেও তুমি 100% ক্লাস বুঝতে পারবা পারবা পারবা। সো আসো আমরা আদার্স আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো এট ফার্স্ট আমরা একটু শুনে রাখি বা ফার্স্ট একটু জেনে রাখি যে পরিসংখ্যান অধ্যায়টা করে আমাদের বেনিফিটটা কি হবে। এই যে আমাদের যে সামনে পরীক্ষাগুলো আছে, বলতে পারো এই পরীক্ষাগুলোর দুইটা দুইটা সিকিউ কোশ্চিনের আজকের পরিসংখ্যান ক্লাস করার পরে তুমি সেই বলতে পারো যে তোমার যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর দুইটা সিকিউ কোশ্চিনের তুমি খ নাম্বার অ্যান্সার করতে পারবা। 100% চ্যালেঞ্জ। শুধু দুইটা খ নাম্বার না, তুমি বলতে পারো দুইটা এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারবা এবং তুমি একটা শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। সো 100% চ্যালেঞ্জ দিচ্ছি। দুইটা খ নাম্বারের মানে তোমার পরিসংখ্যান অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেই দুইটা সৃজনশীল প্রশ্নের খ নাম্বার অ্যান্সার করতে পারবা। বলতে পারো দুইটা এমসিকিউ কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা, একটা শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবা। শুধু এইটুকুই বেনিফিট না, আজকের ক্লাসটা করার পরে যারা আমরা গণিত পারি না, গণিত বুঝি না, অটোমেটিক তোমার কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ গণিত অনেক সহজ, আমরা চাইলেই গণিতে একটা ভালো রেজাল্ট করতে পারি। সো বলতে পারো আজকের ক্লাসটা সবাই সুন্দর করে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত অ্যাটলিস্ট তোমরা মনোযোগ দিয়ে দেখবা, কোনো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবা না। তো চলো আমরা ক্লাসের দিকে চলে যাই। তো এট ফার্স্ট দেখো আমি তোমাদের একটা উদ্দীপক রেখে দিছি। কি লেখা আছে, 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ। দেন এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে এবং 3টা অঙ্ক দেওয়া আছে। প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো, প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন তোমাদের যেহেতু অঙ্ক তোমরা দেখতেছো 3টা, তোমরা এখন ভাবতেছো যে ভাই এই 3টা অঙ্কই করাবেন। বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করব আজকে এই 3টা অঙ্ক তোমাদের এমন ভাবে করার যাতে তুমি তোমার যতগুলা বোর্ড কোশ্চেন, যত সিকিউ কোশ্চেন, এই বাংলাদেশের যত পরিসংখ্যান থেকে বোর্ড কোশ্চেন আছে, আশা করি তুমি ফুল অ্যান্সার করতে পারবা। ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, এই 3টা কোশ্চেন যে আমি সলভ করাবো, কিন্তু আমি চেষ্টা করব এই 3টা কোশ্চেনের ভিতর তোমার পরিসংখ্যানের যাবতীয় যত বেসিক আছে, যাবতীয় যা কিছু জানার আছে, ইনশাল্লাহ তুমি আজকের ক্লাস করলে তোমার 70% পরিসংখ্যানের উপর ফুল বলতে পারো ধারণা চলে আসবে। দেন নেক্সট ক্লাসে আমরা বাকি এটা 100% ইনশাল্লাহ করব। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো আসো আমরা একটু আলোচনা করি। প্রথমত কি, ক নাম্বার প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। আমি বারবার বলতেছি ভাইয়া এই পরিসংখ্যান থেকে আমাদের অনেক বেসিক আছে, যে তোমার হচ্ছে পরিসংখ্যান কি, কাকে বলে, এভরিথিং বিভিন্ন কিছু। সো প্রথমে যদি তোমাদের আমি বাংলা রিলেটেড কোশ্চেনগুলো দেখাই বা বাংলা রিলেটেড কোশ্চেনগুলো সলভ করাই, তোমার মাথায় একটু হিজি ভিজি টাইপ হবে, তুমি মানে বলতে গেলে তোমার একটু প্যারা প্যারা মনে হবে। সো আমি চেষ্টা করছি আমাদের সামনে যেহেতু পরীক্ষা, সেই পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আসবে আর আমাদের যেটুকু যতটুকু দরকার সেই জিনিসটা বলতে পারো জাস্ট আজকের ক্লাসে রাখার আমরা কি করছি, চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলতে পারো এটার আরো যাবতীয় যা আছে সবগুলো ক্লাস নিয়ে আমরা চলে আসবো। সো আসো আমরা প্রথমে দেখি প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সো প্রথম তোমার যে জিনিসটা রাখতে হবে, মাথার ভিতরে রাখতে হবে, প্রচুরক নির্ণয় করতে গেলে তোমার সুন্দরভাবে তুমি মাথার ভিতরে রাখে দিবা প্রচুরক মান হচ্ছে 2। বারবার বলতেছি ভাইয়া তুমি কি রাখে দেবো মাথার মধ্যে, যে ভাইয়া প্রচুরক, প্রচুরক, প্রচুরক মানে কত ভাইয়া, প্রচুরক মানে হচ্ছে 2। সে 2 কি কি তুমি সুন্দর করে মাথার মধ্যে রাখবে। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, একটা কি শ্রেণী ব্যাপ্তি, আর একটা কি গণসংখ্যা, গণসংখ্যা।
আমি বারবার বলতেছি যে যত দুর্বল স্টুডেন্ট হও না কেন তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। সো কি বলতেছিলাম, তুমি প্রথমত মাথার ভিতর রাখবা ভাইয়া প্রচুরক মানে কত, প্রচুরক মানে হচ্ছে 2, প্রচুরক মানে কত, প্রচুরক মানে 2। সে 2 কি কি, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা গণসংখ্যা। 2 কি কি, একটা শ্রেণীব্যাপ্তির একটা গণসংখ্যা। সো তুমি যদি কখনো দেখো যে কোনো অঙ্কে আছে যে প্রচুরক নির্ণয় করো, কি আছে ভাইয়া, কোন একটা সারণী দিয়ে রাখছে, সারণী সারণী দিয়ে সেখান থেকে বলছে প্রচুরক নির্ণয় করো, তাহলে তোমার মাথার ভিতরে কি আসতে হবে যে ভাইয়া প্রচুরক মানে কত, প্রচুরক মানে 2, একটা শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। তো তুমি সুন্দর করে কোশ্চেন দেখবা, কোশ্চেনে কি আছে, শ্রেণীব্যাপ্তি আছে, তারপরে কোশ্চেনে কি আছে ভাইয়া, গণসংখ্যা আছে। সো আমাদের প্রচুরক মানে কত, 2। যেই 2 শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তার মানে আমাদের এক্সট্রা আর কোনো সারণীর দরকার নাই। সো আমাদের প্রথম কাজ হবে কি, আমরা ক নাম্বার কোশ্চেনটা সলভ করবো। সুন্দর করে আমরা লিখতে পারি ক নাম্বার সমাধান, সমাধান। এখন কথা হচ্ছে ক নাম্বার যে সমাধান করতেছি, প্রথম কাজ কি ভাইয়া, প্রচুরক মানে কত, প্রচুরক মানে 2, কি কি, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। তাহলে আমরা সুন্দর করে যে প্রচুরক মানে 2, এই দুইটা ঘর সুন্দর করে দাগাবো, সুন্দর করে দুইটা ঘর কি করব, দাগাবো। একটাতে লিখবো কি ভাইয়া, একটাতে লিখবো হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, আর একটা কি ভাইয়া, গণসংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো প্রচুরক মানে কত, 2, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তির ঘরে যা যা আছে তুমি হুবহু লিখে দিবা। কত ভাইয়া, 21 থেকে 31, তারপরে কত আছে ভাইয়া, 31 থেকে 40, তারপরে কত আছে ভাইয়া, 41 থেকে 50, তারপরে কত আছে 51 থেকে ভাইয়া 60, তারপরে কত আছে 61 থেকে 70। আশা করি বুঝতে পারছো। গণসংখ্যার করে যা যা আছে এটাও লিখবা তুমি। 6 আছে, 12 আছে, 20 আছে বা 20, 10 এবং কত 2। আশা করি এই পর্যন্ত অ্যাটলিস্ট তোমরা ক্লিয়ার। প্রথম কাজ, আমাদের কোন সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে, তুমি মাথার মধ্যে নিবা প্রচুরক মানে ভাইয়া কত, প্রচুরক মানে 2, কি কি 2, একটা শ্রেণীব্যাপ্তি আর একটা গণসংখ্যা। এই জিনিসটা তোমার মাথার ভিতর নিতে হবে। তারপরে কোনো কথা না, আমরা ওই সারণী থেকে সুন্দর করে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এটা পাতাল ভাবে না, আমরা চেষ্টা করবো কি লম্বা ভাবে এই জিনিসটা অঙ্কন করার, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে দ্বিতীয় যে কাজটা করা দরকার, চলো আমরা একটু প্রচুরকের কি দেখি, সূত্রটা দেখে নিই। কেন প্রচুরকের সূত্রটা দেখতেছি, দেন দেখো এখানে সুন্দর করে বিবরণ সহ প্রচুরকের সূত্রটা লেখা আছে। এখন তোমার পরীক্ষায় অনেক সময় দেখা যায়, মনে করো যে ক নাম্বার কোশ্চেন গুলো আসে কি টাইপের, বলে রাখে যে বিবরণ সহ প্রচুরক নির্ণয় সূত্রটি লেখো। সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, প্রথমে তোমার প্রচুরকের সূত্রটা লিখতে হবে। দেন এই যে দেখো প্রত্যেকটা, এই যে এল তে কি, F1 তে কি বা F2 তে কি, H তে কি, প্রত্যেকটার বিবরণ কিন্তু এটা সুন্দর করে কি করা আছে ভাইয়া, দেওয়া আছে। সো প্রথম কাজ আমাদের প্রচুরক মানে কত, প্রচুরক মানে 2, কি কি ভাইয়া 2, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, গেল প্রথম কাজ। ওকে, দেন আমাদের দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ অঙ্ক করার সময় যে কাজটা করবো, প্রথমে প্রচুরকের যে সূত্র আছে এটা একটু সাইডে লিখে নেবো। প্রচুরকের যে সূত্রটা আছে এটা একটু সাইডে লিখে নেবো, আমি একটা সাইডে লিখে রাখতেছি। ধরে নাও প্রচুরকের সূত্র কি, L প্লাস F1 ডিভাইডেড হচ্ছে F1 প্লাস হচ্ছে F2 গুণন কি ভাইয়া H। এটা মানে কেন আমি সাইডে লিখলাম, কারণ এলটা কি, এটা আমরা এই যে সারণীটা অঙ্কন করলাম বা সারণীটা লিখলাম, সারণী থেকে এলটা বের করবো। এই যে F1টা কি, এই যে সারণীটা অঙ্কন করলাম বা লিখলাম, ওই সারণী থেকে এগুলো আমরা কি করবো, বের করবো। মানে আমরা এই যে H-টা কি, F2টা কি, এই সারণী থেকে বের করবো। তাহলে আমাদের তুলনা কি হবে, সহজ হবে। তাহলে প্রথমে তুমি সারণীটা লিখলা, তারপরের কাজ কি ভাইয়া, তারপরের কাজ হচ্ছে তুমি সুন্দর করে লিখবা যে এখানে কি লিখবা, এখানে, এখানে কি এল। তাহলে এলটা কি, দেখো এল এর সুন্দর করে পরিচয় দেওয়া আছে যে এলটা কি, প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে ভাইয়া প্রচুরক শ্রেণী আবার কি, সুন্দর করে মাথার মধ্যে রাখো। তুমি যে গণসংখ্যার ঘরটা লেখছো না, এই গণসংখ্যার সর্বোচ্চ গণসংখ্যা কত দেখো তো, সর্বোচ্চ গণসংখ্যা ভাইয়া 20। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে কি, প্রচুরক শ্রেণী কোনটা, সর্বোচ্চ গণসংখ্যার যে ঘরটা ওটা হচ্ছে প্রচুরক শ্রেণী। সো এই যে 20, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। সো এটা হচ্ছে হয় সর্বোচ্চ গণসংখ্যা। সো প্রচুরক শ্রেণী তাহলে কোনটা হবে, 41 থেকে 50। তোমার যদি এখানে সুন্দর করে দেওয়া থাকে, বলতে পারো যে 20টা, এখানে যদি না থাকে ধরে নাও যে এই যে 10 দেখতেছো যে ঘরে আছে, এই ঘরে লেখা আছে 30, ধরে নাও 10 নেই আছে কত ভাইয়া, 30। তাহলে বলো তো প্রচুরক শ্রেণী কোনটা হইতো, তাহলে প্রচুরক শ্রেণী কিন্তু ভাইয়া এইটা হইতো। সো আমরা বুঝলাম ভাইয়া প্রচুরক শ্রেণী মানে কি, প্রচুরক শ্রেণী মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। সো এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এখানে সুন্দর করে লিখতে পারি, এখানে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী ভাই কোনটা, 41 থেকে ভাই কত 50। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো এখন একটু লিখি যে এল মানে কি, ভাই এলটা কি বলছে,
প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অ্যাটলিস্ট তুমি প্রচুরক শ্রেণী এটা বুঝতে পারছো। এখন চলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা। এই যে দেখো প্রথম যেটা আছে এটাকে বলা হয় নিম্ন সীমা, এবং যেটা পরে আছে যেটা বড় ওটার নাম হচ্ছে উচ্চ সীমা। আবার রিপিট করতেছি, প্রথম কার্ডটা ভাইয়া নিম্ন সীমা, পরে যেটা আছে বড় এটার নাম কি ভাইয়া, এটার নাম উচ্চ সীমা। সো বলো তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কিন্তু ভাইয়া হচ্ছে 41। সো এখানে এল মানে কত? 41, 41। আশা করি তোমরা ক্লিয়ার। চলো তারপরে দেখি F1। F1টা কি দেখো, প্রচুরক শ্রেণী এবং ইয়ার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। সো আমি একটু যদি লিখি F1, F1টা কি? প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কোনটা? এইটা। তাহলে প্রচুরক শ্রেণী এবং ইয়ার পূর্ববর্তী শ্রেণীর, তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং ইয়ার পূর্ববর্তী শ্রেণী, মানে যে এই শ্রেণীর কিসের পার্থক্য? গণসংখ্যার পার্থক্য। দেখো গণসংখ্যা কত ভাইয়া? 12। এটা যদি আমি তোমার সহজ করে বুঝাই তাহলে তুমি সুন্দর করে বলতে পারো যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। রিপিট করতেছি, F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে F1টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত ভাইয়া? 20। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণী মানে কি? এই যে ভাইয়া কত আছে? 12, মানে তার আগের গণসংখ্যাটা কত ভাইয়া? 12। এই যে পার্থক্যটা বলছে, পার্থক্য মানে কি ভাইয়া? বিয়োগ। সো আশা করি ক্লিয়ার। F1টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে দেখো তো যদি আমরা বিয়োগ করি কত হয় ভাইয়া? এটা হচ্ছে কিন্তু ভাইয়া 8। সো আশা করি এই পর্যন্ত আমরা মোটামুটি ওকে। তারপরে আসি কি F2। তার মানে কি ভাইয়া? এরপরে F2। F2টা কি? দেখো সুন্দর করে লেখা আছে, প্রচুরক শ্রেণী এবং ইয়ার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তার মানে আমি শর্টকাট করে তোমাদের বলতে পারি F2টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে F2টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20 মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী কত ভাইয়া? পরবর্তী সংখ্যা কিন্তু দেখো 10। তাহলে পরবর্তী সংখ্যা কত ভাইয়া? 10। ইকুয়াল টু কত ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে 10। আশা করি তোমরা কম বেশি পর্যন্ত ক্লিয়ার। এরপর আসা হচ্ছে এইচ। ভাইয়া এইচটা আসলে কি? এরপর আসি কোনটা? এইচ। তাহলে এইচটা আসলে কি? এই জিনিসটা একটু দেখে নেই। এখন কথা হচ্ছে এইচ মানে কি? দেখো লেখা আছে শ্রেণী ব্যবধান। তো এই শ্রেণী ব্যবধান নিয়ে কিন্তু কম বেশি অনেকের ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? দেখো এখানে লেখা আছে 21 থেকে 30। তুমি এখন ভাবতেছো যে শ্রেণী ব্যবধান কত? 10। কিন্তু ভাই এখানে যদি লেখা থাকতো এরকম যে 20 থেকে 30, তোমার অটোমেটিক মাথার ভিতর আসতো কি জানো? যে এর পার্থক্য কত? এর পার্থক্য 10। দেখা যায় তো অনেক সময়, মানে অনেক সময় দেখবা যে তুমি এই যে শ্রেণী ব্যবধান নিয়ে কনফিউশনে পড়ে গেছো, অটোমেটিক কনফিউশনে পড়বা। যদি এখানে কত লেখা থাকতো 20 থেকে 30, তাও তুমি ভাবতে কি যে এর শ্রেণী ব্যবধান কত? 10ই হইতো। এখন আছে গতি 21 থেকে 30, তাও তোমার মনে হইতে পারে যে শ্রেণী ব্যবধান কত? 10। সো আসো শ্রেণী ব্যবধানের সিম্পল একটা সূত্র আছে, এই সূত্রটা যদি আমরা একটু লিখি, বা এগুলো তোমরা সুন্দর কি করে নেবা? তোমরা সুন্দর করে প্রতিটা লেখা প্রতিটা কথা নোট করে নেবা। সো আমি কিন্তু সুন্দর করে এটা মিশাই দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে কি করে রাখবা, অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে নোট করে নিবা। সো এইচ থেকে শ্রেণী ব্যবধান, এই সূত্রটা কি সুন্দর করে লিখবা। উচ্চ সীমা কি ভাইয়া? উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস কত? প্লাস ভাইয়া 1। যে কোনো শ্রেণীর তুমি যদি ভাইয়া শ্রেণী ব্যবধান বের করতে চাও, সূত্র এটাই, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস 1। এখন ধরে নাও আমাদের এটার ক্ষেত্রে কোনটা শ্রেণী ব্যবধান বের করতে হবে? যেটা সর্বোচ্চ গণসংখ্যা, যেটা সব থেকে বেশি। ধরে নাও যে আমাদের কি, যেটা প্রচুরক শ্রেণী, ওই প্রচুরক শ্রেণীর আমাদের কি শ্রেণী ব্যবধান বের করতে হবে। তো এই ক্ষেত্রে যদি একটা কথা বলে রাখি, তুমি যেইটারই শ্রেণী ব্যবধান বের করো না কেন, আমাদের আনসার কিন্তু কি আসবে ভাইয়া? সেম আসবে। সো যে কোনোটার ক্ষেত্রে তুমি যদি বের করো, এই এর মান কি হবে ভাইয়া? একদম সমান হবে, মানে ঠিক হবে। সো এখন কথা হচ্ছে ধরে নাও আমরা এই যে 20টার ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধান, মানে শ্রেণী ব্যবধানটা বের করতে যাচ্ছি, তো কি হচ্ছে দেখো তো, আমাদের সূত্র কি? উচ্চ সীমা। ভাইয়া উচ্চ সীমাটা কত? উচ্চ সীমা হচ্ছে 50। উচ্চ সীমা হচ্ছে 50 মাইনাস, ভাই দেখো তো এটা নিম্ন সীমা কত? নিম্ন সীমা হচ্ছে 41। 41 প্লাস কত ভাইয়া? প্লাস হচ্ছে 1। তো যদি একটু লিখি দেখো তো, 50 থেকে 41 বাদ দিলে কত ভাইয়া? 9 প্লাস কত? 1 ইকুয়াল টু কত? 10। তার মানে এইচ মানে কত ভাইয়া? এইচ মানে 10। এখন কথা হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, এই এইচ এর মান তুমি যেইটারই বের করো না কেন, প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু মান কত আসবে ভাইয়া? 10ই আসবে। সো এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু তোমরা সুন্দর করে এইচ এর মানটা কি করতে পারো ভাইয়া? বের করতে পারো। আশা করি বুঝতে পারছো। আর আমরা একটু আগে সূত্রটা কেন লিখছিলাম? সূত্র লেখার উদ্দেশ্য একটাই, যে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে কোন কোন বা কার কার মান লাগবে। ওই মানটা বের করার জন্য আমরা একটু সাইডে সূত্রটা সুন্দর করে লিখে রাখবো। প্রচুরকের, মানে যখন প্রচুরকের অঙ্কগুলো করবো, করার সাইডে লিখে রাখবো। লিখে রাখার পরে আমরা প্রথমে দেখতেছি ভাই এল এর মান বের করা লাগবে, এল একটা বের করছি। F1 বের করতে হবে, F1 বের করছি।
তারপরে তোমার F2 বের করতে হবে, F2 বের করছি। তারপর ভাই এই সেট মান বের করতে হবে, এই সেটটাও কি করলাম আমরা বের করলাম। আশা করি এই পর্যন্ত তোমরা একদম ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করবো, তাই এটা আমি মিশাইলাম, তোমরা কি করবা, ভিডিওটা অবশ্যই পোস্ট করে কি করবা, লিখে নিবা এই বিষয়গুলো। সো আসো তার পরবর্তীতে কাহিনী যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমাদের এবার প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো, সুন্দর করে লেখবো। নিচে আমার হয়তো জায়গায় ভাবে আটবে না, সো আমি একটু সাইটে নিচ্ছি, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবা। প্রথমে তুমি এটা লিখবা, তারপরে এটুকু লিখবা, তারপর আমি এই যে নিচে যে ম্যাথটা সলভ করবো সেটা তোমরা একটু নিচে লিখবা। সো আমরা সুন্দর করে লিখি যে অতএব আমরা জানি, অতএব আমরা জানি, কি জানি ভাইয়া, প্রচুরক সমান সমান সূত্র কি ভাইয়া, L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস হচ্ছে ভাইয়া F2 গুণন কি ভাইয়া, গুণন H। তাহলে দেখো সিম্পলি তুমি দেখো এল এর মানটা কত ভাইয়া, এই যে আমরা কিন্তু বের করছি, এল এর মান হচ্ছে 41। এলটা কিভাবে বের করে, সর্বোচ্চ কোন সংখ্যা সেই বরাবর শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যা। সো কত ভাইয়া 41 প্লাস F1টা কত ভাইয়া, F1টা 8। F1 কিভাবে বের করে, সর্বোচ্চ কোন সংখ্যা মাইনাস তার পূর্ববর্তী কোন সংখ্যা। সো কত দাঁড়ি হয়েছে ভাইয়া, F1টা কিন্তু বের হয়েছে ভাইয়া 8 ডিভাইডেড F1, এই যে দেখো F1 এর মান কত ভাইয়া 8 প্লাস F2 এর মান কত, F2 এর মান 10। কিভাবে বের করে, সর্বোচ্চ কোন সংখ্যা মাইনাস তার পরের কোন সংখ্যা। সো আমরা বের করছি কত 10 এবং এইচটা কত ভাইয়া, শ্রেণীর ব্যবধান কত 10। কিভাবে বের করে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস হচ্ছে 1। সো আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। এরপরে তোমরা যে কাজটা করবে সুন্দর করে মাথার মধ্যে রাখো, এরপরে পরবর্তীতে তোমার যে কাজটা হবে, এই যে 41 দেখতেছো না, 41 এর মানটা, এটা অঙ্কের লাস্ট পর্যন্ত একদম শেষ লাইন পর্যন্ত এই 41টা যেভাবে আছে ওইভাবেই রেখে দিবা। সো আমি কোনো কথা না, 41 যেভাবে আছে ওইভাবেই রেখে দিলাম। প্লাস পরের যে কাজটা হবে, শোনো মাথার মধ্যে রাখো, শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, ইন ফিউচারে তুমি যত অঙ্ক করবা, এই যে গুণ দিয়ে যদি কোনো কিছু থাকে এবং যদি কোনো কিছুর সাথে ভাগ, ধরো দেখো 8 এর সাথে এই জিনিসটা ভাগ আছে, তার সাথে গুণ দিয়ে আছে 10। সো এই সংখ্যাটা অলওয়েজ উপরের সাথে গুণ হবে সারা জীবন যতদিন পর্যন্ত অঙ্ক করবা। সেম নিয়ম, যে যদি ভাগের সাথে গুণ দিয়ে কোনো সংখ্যা থাকে, তাহলে ওই সংখ্যাটা অলওয়েজ উপরের সাথে গুণ হয়। তার মানে এই 10টা কার সাথে গুণ হবে ভাইয়া, 8 এর সাথে, মানে 8 10 ভাইয়া কত 80 ডিভাইডেড দেখো তো 8 8 10 কত হচ্ছে, 8 8 10 কিন্তু ভাইয়া হচ্ছে 18। তারপরের কাজ কি হবে ভাইয়া, দেখো 41 প্লাস কত আছে ভাইয়া 18 ভাগ কত, মানে 80 ভাগ 80 ভাগ হচ্ছে 18 আছে। সো আমরা এটা একটু ক্যালকুলেটরে ভাগ দিয়ে নিব। যারা ধরো যে করতে পারো না, ভাগ অঙ্ক করতে পারো না, বা তুমি বুঝতেছো না, তুমি পুরোটাই কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। তাহলে 80 ভাগ কত ভাইয়া, সো এরপরে কত আছে ভাইয়া, এরপরে দেখো আছে কত 41 প্লাস 18 ভাগ 80 ভাগ হচ্ছে 18, আই মিন 41টা ভাবে রাখবো। তারপরে এই যে 80 ভাগ কত 18, এই 80 ভাগ 18টা আমরা কি করবো ভাইয়া, ক্যালকুলেটরটা একটু ভাগ করে নিব। 80 ভাগ হচ্ছে 18, আমাদের অ্যান্সার বের হয়েছে 4.4444। তুমি একটা কাজ করবা, পয়েন্টের পরে অলওয়েজ তুমি সংখ্যা নিবা হচ্ছে ভাইয়া 3টা। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকে তোমাদের বলে যে পয়েন্টের পরে যদি 5 থেকে 5 বা 5 থেকে বড় সংখ্যা হয়, সেক্ষেত্রে একটা বৃদ্ধি করে লেখা লাগে। তো যারা এই জিনিসটা বোঝো না, আমি বুঝতেছি বা আমি ধরে নিচ্ছি তোমরা এই জিনিসটা বোঝো না, তোমরা সিম্পলি কি করবা, পয়েন্ট আসবে, ধরো 80 ভাগ তুমি 18 দিছো, দিয়ে তোমার পয়েন্ট আছে কত 4.444। তো তুমি পয়েন্টের পরে সংখ্যা কয়টা নিবো ভাইয়া, পয়েন্টের পরে সংখ্যা নিবো হচ্ছে 3টা। সো এই যে 41 প্লাস হচ্ছে 4.444 যোগ করি, তাহলে কত হয় ভাইয়া, তাহলে এটা অ্যান্সার হয় ভাইয়া কত 45.444। কি আমরা লিখবো, সুন্দর করে লিখবো হচ্ছে প্রায়। এটাই কি ভাইয়া, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো। সো ক্যালকুলেশন আমরা কি করলাম, এল এর মানটা যেভাবে আসলে লাস্ট পর্যন্ত ওইভাবেই রাখছি, শুধু যেই কাজটা করছি F1 এর মান বসাইছি, F1 F2 এর মান বসাইছি, গুণ H এর মানটা বসাইছি। তো তোমাদের যেটা বললাম, এই যে যদি কোনো কিছু গুণ থাকে, মানে ভাগ আছে কোনো কিছু, তার সাথে কোনো কিছু গুণ আছে, ওই গুণ সংখ্যাটা অলওয়েজ উপরের সাথে গুণ হয়। সো এই 10টা কার সাথে গুণ দিছে, এইটার সাথে, 8 10 কত 80, আর নিচে দেখো 8 8 10 কত ভাইয়া 18। সো 80 থেকে 18 যদি আমরা ভাগ করি, তাহলে অ্যান্সার হয় কত 4.444। আর এই যে 41 তো আমরা লাস্ট পর্যন্ত রাখিয়ে দিছি। সো 41 আর বলতে পারো 4.444, এটা যোগ করলে কত হয় ভাইয়া 45.444। এটাই কি ভাইয়া, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অ্যাট লিস্ট ইন ফিউচারে তোমার প্রচুরক নেওয়ার কোনো সমস্যা হবে না। এরকম করে তুমি যে কোনো উদ্দীপক থেকে কিন্তু প্রচুরক করতে পারবা। তো ভাইয়া এরপরে আসি আমরা খ নাম্বারে, আই মিন পুরুত্ব সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সো খ নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, আসো প্রথম কথা, এর আগে যেরকম তোমাদের বললাম যে ভাইয়া প্রচুরক মানেই কত, প্রচুরক মানেই 2, সেম ভাবে তুমি মাথার ভিতর রাখবা ভাইয়া মধ্যক মধ্যক মানে কত ভাইয়া, মধ্যক মানে হচ্ছে 3। বারবার বলতেছি, তুমি প্রথমে মাথার ভিতর রাখবা মধ্যক মানে কত, মধ্যক মানে 3। কি 3 ভাইয়া, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, একটা কি শ্রেণী ব্যাপ্তি। 2 নাম্বারটা ভাইয়া হচ্ছে 2 নাম্বারটা গণসংখ্যা এবং ভাইয়া
তিন নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো তোমারে কি বললাম ভাইয়া, মধ্যক মানে কত? মধ্যক মানে হচ্ছে 3। কি কি 3? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তোমার প্রথম কাজ কি হবে ভাইয়া? চলো আমরা একটু খ নাম্বারের দিকে যাই। তোমার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ হবে ভাই, তোমার দেখতে হবে আগে তোমার যে সারণীটা আছে তোমার কাছে, ওই সারণীতে কি শ্রেণীব্যাপ্তি আছে? হ্যাঁ আছে। গণসংখ্যা আছে? হ্যাঁ আছে। কি নাই ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা নাই। সো আমাদের এট ফার্স্ট এই ক্রমযোজিত গণসংখ্যা কি করতে হবে? নির্ণয় করতে হবে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের অনেক সময় ক নাম্বার কিন্তু অঙ্কে আসে যে প্রাপ্ত সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা কি করো? নির্ণয় করো। সো বলতে পারো আমরা এই মধ্যকের মাধ্যমে চেষ্টা করব ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে। এই অঙ্কটা অটোমেটিক তোমার যদি ক নাম্বার আসে সেক্ষেত্রে ক নাম্বারও করতে পারবা, আর যদি গ নাম্বারে বা খ নাম্বার আসে যে মধ্যক নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু তুমি মধ্যক নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পারছো। অনেক সময় ক নাম্বারে আসে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। সো তুমি এই যে আমরা যে সারণীটা করবো, ওই সারণীটার অ্যান্সার বলতে পারো যে অ্যান্সারটা হবে ওটাই ক নাম্বার অ্যান্সার হবে, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। কিন্তু যদি মধ্যক আসে তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে, দেন মধ্যকে আবার কি করতে হবে? নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো যে মধ্যক মানে কত ভাইয়া? মধ্যক মানে 3, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা দেখতেছি আছে হচ্ছে 2টা, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। তো আমাদের তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হচ্ছে ভাইয়া ক্রমযোজিত গণসংখ্যাটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। চলো আসো, প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তিটা উঠে রাখবো, তারপরে ভাইয়া গণসংখ্যাটা উঠামো, তারপরে কি করবো? এই যে ক্রমযোজিত গণসংখ্যা ঘরটা নতুন করে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবো? ভালো করে মাথার মধ্যে রাখো। এই যে প্রথম যে গণসংখ্যা ঘরে যে সংখ্যাটা আছে, কত আছে ভাইয়া? 6 এই সেম সংখ্যা এখানে বসাবা। আবার রিপিট করতেছি, কিভাবে তৈরি করবা ক্রমযোজিত গণসংখ্যা? গণসংখ্যার ঘরের প্রথম যে সংখ্যা ওইটাই তুমি সুন্দর করে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে কি করবা? বসাবা। তারপরের কাজ কি? তারপরের কাজ ভাইয়া ওই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে দেবা। 6 আর 12 কত হচ্ছে ভাইয়া? 6 আর 12 হচ্ছে 18। আবার বলতেছি, প্রথম কাজ গণসংখ্যার ঘরে যেটা আছে ওটাই বসামো। দ্বিতীয় কাজ এই ঘরের সাথে এই সংখ্যার সাথে এটার এই গণসংখ্যার নিচের সংখ্যা, দেখো তীর দিয়ে বুঝাইছি 6 আর 12, এই দুইটা কি করবো? যোগ করবো। যোগ করে কত হয়েছে? 18। তারপর আবার এই যে 18 আছে না, এই 18-এর সাথে 20 আবার কি করবো ভাইয়া? 20 আবার যোগ করবো। যোগ করলে কত হয়? 18 আর 20 হচ্ছে ভাইয়া তোমাদের হচ্ছে কত? 38, 38। সেম ভাবে 38-এর সাথে 10টা কি করবো? 38-এর সাথে 10টা ভাইয়া যোগ করবো। তাহলে কত হচ্ছে ভাইয়া? 48, 48। 48-এর সাথে আবার এই 2 যোগ, কত ভাইয়া? 50। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি তীর দিছি, তোমরা যাতে পরীক্ষা হলে এভাবে তীর তীর দিয়ে মানে তীর দিয়ে দিয়ে রাখো না, তার কারণে আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট তীর দিয়ে বুঝাচ্ছি যে তুমি কোনটা কোনটা যোগ করবা। আবার রিপিট করতেছি, প্রথমে গণসংখ্যা ঘরে যেটা আছে ওটাই লিখবা, তারপরে ওইটার সাথে নিচের গণসংখ্যাটা যোগ, এটার সাথে আবার নিচের গণসংখ্যা যোগ, এটার সাথে নিচের গণসংখ্যা যোগ, এটার সাথে নিচের গণসংখ্যা যোগ। যোগ করে দেখবে অ্যান্সার কত হয়েছে ভাই? 50। এখন তুমি বুঝতে পারবা যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। কিভাবে বুঝতে পারবা? তুমি একটা কাজ করবা, এই সবগুলো গণসংখ্যা যোগ করবা, সবগুলা গণসংখ্যা যোগ করবা। এখন কথা হচ্ছে সবগুলো গণসংখ্যা যোগ করেও দেখবা কত হয়েছে? সবগুলো গণসংখ্যা যোগ করে হয়েছে ভাইয়া কত? 50। যদি দেখো সবগুলো গণসংখ্যা যোগ করে আমার 50 এবং ক্রমযোজিত গণসংখ্যা লাস্টের ঘরেও 50, তাহলে মনে করবা তোমার অঙ্কটা কি আছে? এ পর্যন্ত ঠিক আছে। আবার রিপিট করতেছি, সবগুলো গণসংখ্যা যোগ করে যে মানটা বের হবে ক্রমযোজিত গণসংখ্যা লাস্টের ঘরে ঠিক একই সংখ্যায় থাকবে। আর আমি এই জায়গায় লিখলাম n = 50। অনেকে ভাবতে পারো ভাই এনটা কি? এন হচ্ছে ভাই গণসংখ্যার সমষ্টি। সবগুলো গণসংখ্যা যোগ করে যেটা হয় সেটা ভাই কার মান? সেটা হচ্ছে এর মান। এখন গেল প্রথম স্টেপ। আমরা কি বুঝলাম? মধ্যক মানে কত ভাই? 3। কি কি? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এই প্রথম স্টেপ শেষ। দেন দ্বিতীয় স্টেপে আমরা যাবো। দ্বিতীয় স্টেপে কি করবো? ঠিক আগের অঙ্কের মতো আমরা প্রথমে আগে সূত্রটা লিখে নেবো। মধ্যকের কি লাগবো ভাইয়া? মধ্যকের সূত্রটা লিখে নেবো। কেন লিখে নেবো? কারণ ওই সূত্রটা লিখলে আমরা বুঝতে পারবো আমাদের কোন কোন মানটা বের করতে হবে। সো মধ্যকের সূত্র কি ভাইয়া? L প্লাস n বাই ভাইয়া 2 মাইনাস FC গুণন H বাই কত ভাইয়া? FM। এখন তাইলে আসো, প্রথম কাজ L এর মান বের করা, তারপর n এর মান, তারপরে FC এর মান, H এর মান, FM এর মান। সো এই মানগুলো সুন্দর করে আমাদের বের করতে হবে। এই কারণে আমরা সুন্দরভাবে কি লিখবো ভাইয়া? লিখবো যে এখানে কার মান? প্রথমে কার মান বের করবা? L এর মানটা। আমরা আবার বলতেছি যে এই যে সূত্রটা তুমি সুন্দর করে সাইডে লিখে রাখবা। লিখে রাখলে তুমি বুঝতে পারবা যে আমার কার কার মান বের করতে হবে। সো আসো দেখো L এর মান তো একটু আগে কিন্তু তোমাদের বুঝাইলাম যে L এর মানটা তোমরা কিভাবে বের করবা। কিন্তু এই জায়গায় ঘটনাটা একটু অন্যরকম আছে। এই জায়গায় ঘটনাটা কিরকম আছে? কথা হচ্ছে এবার Lটা দেখো কি লেখা আছে? মধ্যক শ্রেণীর নিম্নমান। এর আগেরটা ছিল কিন্তু ভাইয়া কি? প্রচুরক শ্রেণীর নিম্নমান। এবার কি আছে? মধ্যক শ্রেণীর নিম্নমান। এখন তুমি মধ্যক শ্রেণী কিভাবে বের করবা? প্রথমে এই জিনিসটা বের করতে হবে। মধ্যক শ্রেণী তুমি কিভাবে বের করবা? মধ্যক শ্রেণী বের করো ভাইয়া, এই যে n আছে না, n সমান কত? 50।
এন এন সমান কত ভাই 50। এটাকে তুমি যেই কাজটা করবা এই এন এর মানকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আই মিন 50 ভাগ কত 2 ইকুয়াল টু কত হয় ভাইয়া, ইকুয়াল টু 25। তাহলে মধ্যক শ্রেণী কত কোন ঘরে আছে, যেটা 25 আছে। কেমনি বুঝবা যে 25 কোথায় আছে, শোনো ভালো করে মাথার মধ্যে রাখো। 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে এটাত। 1 থেকে কত পর্যন্ত ভাইয়া, 6 পর্যন্ত সংখ্যা হচ্ছে এটাত। তারপরে দেখো 6 পর্যন্ত গেল, 7 থেকে 18 পর্যন্ত সংখ্যা ভাই হচ্ছে এটাত। 7 থেকে 18 পর্যন্ত সংখ্যা হচ্ছে ভাইয়া এটাত। তারপরে দেখো 19 থেকে 38তম সংখ্যা হচ্ছে এটাত। তাই দেখো তো 19 থেকে 38 মানে কি, এই 25টাও কি 19 থেকে 38 এর মধ্যে সংখ্যা না? হ্যাঁ। তার মানে মধ্যক শ্রেণী কোনটা ভাই, মধ্যক শ্রেণী কিন্তু ভাই এটা। এটা কি শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। হয়তো তোমাদের একটু বুঝতে কি হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি আরেকবার রিপিট করতেছি। দেখো মধ্যক শ্রেণী কিভাবে বের করবো, প্রথম কথা এন এর মান আগে বের করবো। এন এর মান কত ভাইয়া 50, সেটা সাইডে আমরা করে নিতে পারি, অবশ্যই সাইডে করে নেবো যে এন এর মান কত ভাইয়া, এন এর মান 50। ওই এন এর মান কেন 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিলে তো আর অর্ধেক বের হবে, মধ্যক বের হবে। তো 2 দিয়ে দেখো ভাগ দিয়ে দেখো কত হয়েছে, অ্যান্সার আমাদের 25। এন্ড আমাদের দেখতে হবে এই 25তম ঘরটা কোন ঘরে আছে, মানে কোন শ্রেণীতে আছে। সো আমরা কিভাবে বের করবো, এটা কিন্তু বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা থেকে। কই থেকে, ক্রমযোজিত গণসংখ্যা থেকে। সো দেখো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে হচ্ছে প্রথম এটাত, 7 থেকে হচ্ছে 18 পর্যন্ত সংখ্যা আছে হচ্ছে এটাত, এবং দেখো 19 থেকে 38 কত থেকে ভাইয়া, 19 থেকে ভাইয়া 38তম সংখ্যা আছে কিন্তু এইটাত। আই মিন এই 19তম 38 এর মধ্যে কিন্তু কি আছে ভাইয়া, 25 আছে। সো মধ্যক শ্রেণী তাহলে কোনটা, মধ্যক শ্রেণী হচ্ছে ভাইয়া এইটা, 41 থেকে কত 50। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো। এখন এই জায়গাতে আর একটা কথা আছে, তুমি যদি ধরে নাও যে মধ্যক শ্রেণী কোনটা এটা এখনো ঠিকঠাক করে যদি বুঝতে না পারো, তো তুমি যে এই কাজটা করবা, তুমি দেখবা যে সব থেকে বড় গণসংখ্যা কোনটা। সবথেকে বড় গণসংখ্যা কত ভাইয়া, 20। সবথেকে বড় গণসংখ্যা কত, 20। ওই সব থেকে বড় যে গণসংখ্যা, ওই যে শ্রেণীটা, ওটাই মধ্যক শ্রেণী হবে। ওটা মধ্যক শ্রেণী হবে, এটা কিন্তু 100% কারেক্ট না, বলতে পারো 99% অঙ্কের ক্ষেত্রে ওইটাই মধ্যক শ্রেণী হয়। কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা মধ্যক শ্রেণী হইতে নাও পারে। কেন না, মানে কেন কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এটা নাও হইতে পারে, তার কারণ দুই একটা অঙ্ক দেখবা যে সর্বোচ্চ গণসংখ্যা আছে একাধিক ঘরত, হয়তো এই ঘরতে আছে 20, হয়তো নিচে দেখা গেছে যে এই ঘরতে আছে হচ্ছে 20। তো দুইটা ঘরে যদি তোমার ভাইয়া সর্বোচ্চ গণসংখ্যাটা দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাবো যে মধ্যক শ্রেণী কোনটা। সো আমরা এই যে এই পন্থাটা অ্যাপ্লাই করবো। আর যদি দেখো যে তোমার দুই ঘরত সেম মান নাই, মানে সর্বোচ্চ গণসংখ্যা মান নাই, তুমি মধ্যক শ্রেণীটা বের করতে পারতেছো না বা বুঝতেছো না, সেই ক্ষেত্রে তুমি কি করবা, সর্বোচ্চ গণসংখ্যা যেটা, ওই সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে ঘরটা, ওটাই হচ্ছে মধ্যক শ্রেণী। আশা করি A to Z তোমরা ক্লিয়ার। সো আবার বলতেছি, n/2 ইকুয়াল টু কত, 25। এই 25টা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে আছে, যেই ঘরে আছে ওইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। যদি তাও না বুঝো, তুমি মাথার মধ্যে রাখবা সর্বোচ্চ গণসংখ্যা কোনটা, এটা। সো এটাই আমরা কি বলতে পারি, মধ্যক শ্রেণী। কিন্তু এটা কিন্তু সঠিক হয়ে না, বারবার বলতেছি সঠিক হয়ে না। যারা দুর্বল তারা এই বলতে পারো যে এইটুকু মাথার ভিতর রাখলে একদিন তুমি অঙ্কটা করতে পারবা। সো আসো তার পরবর্তীতে আমরা যাই। সো আমরা পাইলাম মধ্যক শ্রেণী কোনটা ভাইয়া। আচ্ছা আমি একটু লিখি এখানে যে মধ্যক শ্রেণী, মধ্যক মধ্যক শ্রেণী ভাই কত, দেখো 41 থেকে কত 50, 41 থেকে ভাইয়া 50, এটা কি শ্রেণী, মধ্যক শ্রেণী। সো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপরে দেখো কার মান বের করবো ভাইয়া, এল এর মান। এল মানে কি, মধ্যক শ্রেণীর নিম্নমান। আমরা তো বুঝি যে এটা মধ্যক শ্রেণী, নিম্নমান কোনটা ভাই, 41। আশা করি বুঝুরুকে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছো। সো কত 41। তারপরে ভাইয়া কি লাগতেছে, এন। এন মানে কি, মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কি, গণসংখ্যার সমষ্টি। এই যে দেখো সবগুলো গণসংখ্যা যোগ করে যেটা, সেটা কার মান, এন এর মান। সো আমরা সুন্দর করে এই জায়গাতে লিখবো যে এন ইকুয়াল টু কত ভাইয়া, এন ইকুয়াল টু ভাইয়া 50। সবগুলো গণসংখ্যা যোগ করে কত হয়েছে, 50 হয়েছে। তারপর আসো কি, এফ এম। এফ এমটা কি ভাই, দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কি ভাইয়া, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম। দেখো তো মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী কিন্তু এইটা। তাহলে এটার গণসংখ্যা কত ভাইয়া, 20, 20। তাহলে এটার গণসংখ্যা হচ্ছে 20। যদি না বুঝো মধ্যক শ্রেণী গণসংখ্যা মানে কি, তুমি মাথার মধ্যে রাখবা, সেটা দুর্বল আছো মাথার ভিতরে রাখতে পারো, কিন্তু সঠিক হয়ে না। সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে কি এফ এম এর মান। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সো এফ এমটা কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপর আসো কি, এফসি। তারপরে এফসি। এফসি কি আছে ভাইয়া, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা ভাইয়া, এইটা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে তার আগেরটা। মধ্যক শ্রেণীর আগেরটা মানে আগেরটা কোনটা, এই ঘর। এই ঘরের কি ভাইয়া, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা কত ভাইয়া, 18 মানে 18। তাহলে এফসি কত, 18। আবারও রিপিট করতেছি, এফসিটা কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যার তার আগের মানে পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, তার আগের ক্রমযোজিত গণসংখ্যা কত, 18। তাহলে এটা কার মান হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে এফসির মান। এটা কার মান হইলো একটু আগে, এটা হচ্ছে এফ এম এর মান। আমি মেনশন করে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা না, এটা হচ্ছে এল এর মান। আশা করি এ পর্যন্ত ওকে।
দেন এইচটা কি ভাইয়া, এইচ নিয়ে কিন্তু গত অঙ্কেতে আমরা কথা বলছি, এইচটা কি মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধান। সো এটা মধ্যক শ্রেণী কোনটা, এটা এটার শ্রেণী ব্যবধান কত 50 থেকে এই যে 41 থেকে 50 আছে। সূত্র কি ভাইয়া, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস কত 1। সো এই এইচ এর মান কিন্তু তুমি যেটা থেকেই বের করো না কেন সেটার থেকে কিন্তু কি আসবে ভাইয়া, সেম আসবে। সো আমাদের যে কন্ডিশনটা মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধান, মধ্যক শ্রেণী কোনটা ভাইয়া, এইটা, এর শ্রেণী ব্যবধান কত, সূত্র কি উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস 1। তার মানে এইচ এর মান কত ভাইয়া 10, যেটা আমরা গত অঙ্কে অলরেডি আমরা দেখছি। সো আশা করি এই পর্যন্ত মোটামুটি তোমরা ক্লিয়ার। এরপরের কাজ কি হবে ভাইয়া, এরপরের কাজটা আমি এগুলো মিশালাম, অবশ্যই তোমরা কি করবা, সুন্দরভাবে উঠায় নিবা। এরপরের কাজ যেটা হবে সুন্দর করে আমরা লিখবো কি, যে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি ভাইয়া, আমরা জানি মধ্যক, মধ্যক সমান সমান সূত্র কি এল প্লাস এন ভাগ 2 কি আছে মাইনাস হচ্ছে এফ সি গুণন এইচ ভাগ এফ এম। সো দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, জাস্ট প্রথমে আমরা কি বসাবো ভাইয়া, মানটা যদি একটু বসাই, এল এর মান কত ভাইয়া, এল এর মান কিন্তু 41 41। সো মানটা বসায় দাও, প্লাস এন ভাগ 2, এন মানে কত 50 50 ভাগ কত ভাই 2 মাইনাস এফসি কত ভাইয়া, দেখো তো এফসি হচ্ছে 18 18 18 গুণন ভাইয়া কি আছে এইচ ভাগ এফ এম। এইচ কত ভাইয়া, এইচ কিন্তু হচ্ছে 10 আর এফ এম মানে কত, এফ এম মানে হচ্ছে 20। সো আমরা এই লাইনে জাস্ট কি করছি, মান বসাইছি। তো নিচে যেই তো জায়গা নেই, আমরা একটু কাজ করি, একটু সাইডে নেই, অঙ্কটা ক্যালকুলেশন করি ভাইয়া, একটু সাইডে করি। তো দেখো আমরা সুন্দর করে যদি একটু লিখি, প্রথমে কত আছে 41। আমি গত অঙ্কে তোমাদের কিন্তু এই বিষয়টা ইন্ডিকেট করে বলে দিছি, প্রথম যে জিনিসটা থাকবে সংখ্যা, ওইটা লাস্ট পর্যন্ত, এল এর মানটা শেষ পর্যন্ত যা আছে তাই থাকবে, এল এর মানটা শেষ পর্যন্ত যা আছে তাই থাকবে। সো আমরা কিন্তু এল এর মানটা চেঞ্জ মানে করবো না, যা আছে তাই রেখে দেবো লাস্ট পর্যন্ত। কত আছে ভাই 41, তাহলে 41, তারপর হচ্ছে প্লাস প্লাস, দেখো তো 50 ভাগ 2, তুমি না পারলে ক্যালকুলেশন দিয়ে করো, 50 ভাগ 2 ইকুয়াল টু কত হয় ভাইয়া 25 25 মাইনাস কত, মাইনাস হচ্ছে কত 18। তারপর দেখো গুণন আছে, গুণন আছে দিলাম, দেওয়া আছে কত আছে 10 ভাই হচ্ছে 20। সো এটা আমরা এরকমই রাখলাম, কারণ এটা আমরা চাইলে কিন্তু ভাগ করে দিতে পারি, ভাগ করলেও হবে সমস্যা নেই, ওইরকম করে রাখলেও হবে সমস্যা নেই, একটু পরে ওটা আমরা ক্যালকুলেশন করতে পারি। সো দেখো আছে কত 41 প্লাস 25 থেকে ভাই 18টা বাদ দিলে কত হয় ভাইয়া, 18 বাদ দিলে হয় কিন্তু 7 গুণন উপরে দেখো কত 10, নিচে কত ভাইয়া 20। তোমাদের কিন্তু একটু আগে যে অঙ্কটা করছিলাম পুসুরুকেশ, বারবার বলছিলাম দেখো এটা 25 থেকে 18টা বাদ দিয়ে কিন্তু 7 হয়েছে, এবং এটা যা আছে কিন্তু তাই লিখছি। তোমাদের বারবার বলছিলাম দেখো কোন সংখ্যা যদি কি থাকে ভাইয়া, গুণ থাকে, মানে কোন সংখ্যা ভাগ তার সাথে যদি কোনো কিছু গুণ থাকে, তাহলে গুণরত যে সংখ্যা আছে এটা কার সাথে গুণ হবে ভাইয়া, উপরেরটার সাথে। কার সাথে, উপরেরটার সাথে। বারবার বলছি 41টা লাস্ট পর্যন্ত রাখবা, কেউ যদি 41 + 7 একবার লিখে দাও ভাই 48, তোমার অঙ্ক কিন্তু তখনই শেষ। সো কাজ কি, 41টা যেভাবে আছে এটা কি করতে, লাস্ট ভাবে রাখতে। এটা হচ্ছে বলতে পারো আমাদের ক্লাস 5-এ একটা অঙ্ক ছিল, মানে ক্লাস 5-এ বলতে পারো একটা নিয়ম ছিল, বদমাসের একটা নিয়ম ছিল। সে বদমাসে আমাদের সুন্দর করে লেখা আছে, আমাদের যুগের কাজটা পরে করা লাগে, আগে কার কাজ করতে হবে ভাইয়া, আগে গুণের কাজটা করতে হবে। সো এই বিষয়গুলো তোমার মাথার মধ্যে নেওয়ার দরকার নাই, যেটুকু বলছো ততটুকু মাথার মধ্যে রাখো, যে 41টা লাস্ট পর্যন্ত রাখবো। এই যে 7টা আছে এটির সাথে ভাগ আছে, আই মিন 7টার সাথে গুণ আছে কিন্তু এটা ভাগ আছে, এই 7টা কার সাথে গুণ হবে, উপরের সাথে। তাহলে 7 এর সাথে যদি 10 দিয়ে গুণ দিই ভাই কত হয় 70, মানে 70, তারপরে ভাই ভাগ আছে কত 20। সো সিম্পলি এখানে এসে কি করবো ভাইয়া 41 প্লাস সিম্পলি ক্যালকুলেটর দিয়ে আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে সিম্পলি এখানের থেকে আমরা ভাগ করব। সো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ দিই ভাইয়া কত আছে 70 ভাগ হচ্ছে ভাইয়া 20, অ্যান্সার হচ্ছে ভাই 3.5, কত 3 ভাইয়া 5। তারপরে সিম্পলি দেখো 41 সাথে 3.5 যদি তুমি কি দাও যোগ দাও কত হবে ভাইয়া 44.5। এটাই কি ভাইয়া, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি পুরো বিষয়টা তোমরা সুন্দর করে বুঝতে পারছো যে কিভাবে আমাদের অঙ্কর ক্যালকুলেশন বা কিভাবে কি করতে হয়। সো আরেকবার যদি তোমরা একটু দেখো, আমরা প্রথম লাইনে জাস্ট কি করছি, মানটা বসাইছি, আর কিছুই করি নাই, শুধু মানটা বসাইছি। তারপরে কি করছি 65 থেকে 2টা কি করে ভাগ করছি, ভাগ করলে কত 25, 18 আছে 18, এ পাশে যা আছে তাই। পরের লাইনটা কি করছি 41 প্লাস, এর থেকে এটা বাদ দিলে কত হবে 7 গুণ 10 ভাগ কত আছে 20, যা আছে রাখে দিছি। এই 7টা অলওয়েজ কার সাথে গুণ হবে, উপরের সাথে। কার সাথে গুণ হবে, উপরের সাথে। তো 7টা উপরের সাথে গুণ দিলে কত 70, কারণ 70 ভাগ নিচে 20 আছে, 20 রাখে দিছি। 41 আছে রাখে দিছি, 70 ভাগ 20 করলে কত 3.5। সো 41 এর সাথে 3.5 যদি যোগ দাও 44.5, এটাই কি ভাইয়া অ্যান্সার। তো দেখো 41 কিন্তু আমরা লাস্ট পর্যন্ত রেখে দিছি, শুধু লাস্টে যোগ করে দিছি। আশা করি পুরো মধ্যক থেকে শুরু করে মানে পুরো মধ্যকের যে বিষয়টা এটা A to Z তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। সো চলো আমরা নেক্সট টপিকে যাই। তো তৃতীয় যে টপিকটা আছে ভাই সেটা কি করতে বলছে, দেখো প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো।
সো বলতে পারো এইটা আমাদের একটু প্যাসেলো টাইপ। কি টাইপ ভাইয়া? এটা একটু প্যাসেলো টাইপ। সরি আমি যে মিশাইলাম, তোমরা আশা করি খাতায় তো নোট করছো। যেটাই হোক না কেন, আমি সরাই গেলাম, তোমরা একটা কাজ করতে পারো, এইটুকু স্ক্রিনশট দিতে পারো এবং ওইটুকু তুমি খাতায় উঠায় নিয়ে পরে রাখে দিতে পারো, যেটাই হোক না কেন। সো আমরা যাই কোথায় ভাইয়া? আমরা যাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ে। সো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে অ্যাট ফার্স্ট তোমার যেটা মাথার ভিতর রাখতে হবে ভাইয়া, সুন্দর করে মাথার মধ্যে রাখো, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা মানে হচ্ছে ভাইয়া 5। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা মানে কত ভাইয়া? 5। তুমি মাথার মধ্যে রাখবা, যদি কোনো অঙ্কে লেখা থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলেই কত ভাইয়া? তাহলেই 5। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মানেই কত? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মানে হচ্ছে 5। এখন তাইলে কি করবা? 5 কি কি ভাইয়া? এক নাম্বার হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এক নাম্বার কি? শ্রেণী ব্যাপ্তি ভাইয়া। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান ভাইয়া। তিন নাম্বার কি ভাইয়া? তিন নাম্বার হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা। চার নাম্বার কি ভাইয়া? চার নাম্বার হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। তোমরা ভাবতে পারো ভাইয়া ধাপ বিচ্যুতি আবার কি, একটু পরে আমি আলোচনা করতেছি। পাঁচ নাম্বার কি ভাইয়া? পাঁচ নাম্বার হচ্ছে ভাইয়া গণ সংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। আশা করি বুঝতে পারছো ভাইয়া। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানে কত? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানে হচ্ছে 5। কি কি 5? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। গণসংখ্যা গুণন হচ্ছে ধাপ বিচ্যুতি। তার মানে কি বুঝাচ্ছি ভাইয়া? এখানে কয়টা আছে ভাইয়া? 5টা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তুমি সুন্দর করে কি করবা? আগে সুন্দর করে সারণী তৈরি করবা। কটার ক্ষেত্রে? 5টা। সো আসো আমরা সুন্দর করে একটু সারণীটা তৈরি করি। কটার ক্ষেত্রে তৈরি করতে হবে ভাইয়া? 1 2 3 4 5। তো সারণীর কিন্তু আমাদের কলম হয়ে গেলে কতগুলা? 5টা। আশা করি এ পর্যন্ত তোমরা ক্লিয়ার। তো ভাইয়া তাহলে আমাদের কাজ কি ভাইয়া? আমাদের কাজ হচ্ছে এই 5টা ঘর সুন্দর করে কি করে নেওয়ার ভাইয়া? তৈরি করে নেওয়ার। তো দেখো একটু আমরা যদি এইদিকে খেয়াল করি, তাহলে প্রথমে কি হবে ভাইয়া? শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তির ঘরে যা যা ছিল, এই যে তোমার 21 থেকে 30 31 থেকে 40, এইটা সুন্দর করে উঠাই নিবা। তারপরে কি ভাইয়া? তারপর হচ্ছে মধ্যমান, মধ্যমানটা আমাদের নিজেদের তৈরি করতে হবে। তারপরে কি ভাইয়া? তারপরে গণসংখ্যা, গণসংখ্যা তো আমাদের কোশ্চেনে দেওয়াই থাকে, কোশ্চেনে যা যা দেওয়া থাকবে অনুযায়ী সুন্দর করে কি করে নিবা? বসাই নিবা। তারপরে কি ভাই? ধাপ বিচ্যুতি। তাহলে ধাপ বিচ্যুতিও আমাদের কি করতে হবে ভাইয়া? নিজেদের তৈরি করতে হবে। তারপরে কি ভাইয়া? তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি গুণন হচ্ছে গণসংখ্যা। সেই ঘরটা কি হবে? ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। মানে বাংলা লেটার বাংলা লিখলে এটা এর ভিতর আসবে না। সো ওখানে আমাদের বলতে পারো আমি ইংলিশ লিখবো। তো ইংলিশ কেন লিখবো, কি কারণে লিখবো, একটু পরে বুঝাচ্ছি, তখন আমি ওটা লিখে নিবো। সো আসলে দেখো খেয়াল করো। সো প্রথম কাজ এই যে মধ্যমানটা আছে, এই মধ্যমানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে মধ্যমানটা আমরা কি করবো? শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করে? সিম্পল একটা সূত্র আছে, শ্রেণী মধ্যমান। তাহলে মধ্যমানটা আমাদের বের করার সূত্র হচ্ছে কি ভাইয়া? উচ্চ সীমা, উচ্চ সীমা প্লাস হচ্ছে তোমার নিম্ন সীমা, নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। তাহলে মধ্যমানের সূত্রটা কি ভাই? মধ্যমান বের করার উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। প্রতিটা কথা, প্রতিটা টপিক তুমি নোট করবা। তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা শুরু থেকে যে ক্লাসটা কন্টিনিউ করাচ্ছি বা ক্লাসটা যে করতেছি, এই ক্লাসের মধ্যে কিন্তু A to Z সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেন প্রত্যেকটা সূত্র, কখন কোন সূত্র লাগতেছে সেটাও কিন্তু আমি লিখে দেওয়ার ট্রাই করছি। তোমরাও একটা কাজ করবা, সুন্দর করে আলাদা একটা পেজে এই সূত্রগুলো কি করে রাখবা? লিখে রাখবা। সো আসো তাহলে আমাদের কাজ কি? আমাদের বলছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। সো আমরা ধরে নাও যে এইটার মধ্যমান বের করবো, এটার মধ্যমান বের করবো। তাহলে কি হবে বলতো? উচ্চ সীমা কত এইটার? দেখো উচ্চ সীমা হচ্ছে বড়টা, নিম্ন সীমা হচ্ছে ছোটটা। তাহলে উচ্চ সীমা হচ্ছে কত ভাইয়া? 30। আর নিম্ন সীমা কত ভাইয়া? নিম্ন সীমা ভাইয়া হচ্ছে 21 ভাগ কত? 2। আচ্ছা 30 আর হচ্ছে 21 কত হচ্ছে ভাইয়া? 51 ভাগ হচ্ছে 2। সো যদি তোমরা ক্যালকুলেটর মারো তাহলে মেবি হচ্ছে 25.5 হবে। কত হবে ভাইয়া? 25.5। তাহলে এই যে আমরা প্রথম কার্ডটার মধ্যমান কত পাইলাম ভাইয়া? 25.5। তুমি যদি পরেরটাও বের করো, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2, তাহলে 40 আর হচ্ছে কত? 31। দুইটা যোগ দাও, যোগ দিলে কত হচ্ছে ভাইয়া? 71। দুইটা যদি ভাগ দাও কত হবে ভাইয়া? 35.5 অর্থাৎ 35.5। সো আশা করি এই সূত্র ইউজ করে তুমি প্রত্যেকটার মধ্যমান কিন্তু কি করতে পারবা? বের করতে পারবা। সো বাকিটা বোঝাই যাচ্ছে। এটা যদি 25.5 হয়, এটা যদি 35.5 হয়, দেখো কত করে বাড়তিছে? 10 করে কিন্তু বাড়তিছে। পরেরটা কত হবে ভাইয়া বলো তো? পরেরটা হচ্ছে ভাইয়া 45.5। তারপরেরটা কত হবে ভাইয়া? তারপরে কিন্তু হচ্ছে ভাইয়া 55.5। তারপরে 65.5।
সো তুমি 1 থেকে 2টা বের করলে বুঝতেই পারবা যতগুলো করে মানে বৃদ্ধি হবে সেই হিসেবে তুমি নিচের ঘরগুলো বসাই দিতে পারবা। সো তুমি যদি এটা না পারো তুমি একটা কাজ করো, এই যে সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটা ঘরে এরকম করে মধ্যমান কি করবা, বের করবা। আশা করি A to Z ওকে। আর একটা কথা বলে রাখি ভাইয়া, মধ্যমানকে কিন্তু আবার কি দ্বারা প্রকাশ করা হয়, xi দ্বারা। কি দ্বারা? xi। xi মানে কি, সুন্দর করে মাথার মধ্যে রাখো, মধ্যমান যেই কথা, মধ্যমান যেই কথা ভাইয়া xi একই কথা। যদি কোনো জায়গায় লেখা থাকে, লেখা যদি দেখো যে xi লেখা আছে, তাহলে মনে করবো ওটা মানে কি, মধ্যমান। সো মধ্যমান যে কথা, xi একই কথা। এরপর আসি গণসংখ্যা। সো গণসংখ্যা ঘর তো তোমরা কোশ্চেনে দেওয়াই থাকবে, জাস্ট উঠাই নিবা। আর গণসংখ্যাকে কিন্তু ভাই প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, fi দ্বারা। গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, fi দ্বারা। এরপর আসো কি, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ভাইয়া ui দ্বারা। ধাপ বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ui। সো গণসংখ্যাকে কি দ্বারা, fi। তার মানে fi যে কথা, গণসংখ্যা একই কথা। fi যে কথা, গণসংখ্যা একই কথা। ui যে কথা, ধাপ বিচ্যুতি একই কথা। সো এই যে লাস্টের ঘরে যে আমাদের লিখতে হয়, গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি। গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি। গণসংখ্যা মানে কি ভাইয়া, fi। তা আমি যদি গণসংখ্যা না লেখা যদি কি লিখি, fi গুণন ধাপ বিচ্যুতি কি মানে ভাইয়া, ধাপ বিচ্যুতি মানে হচ্ছে ui, তাহলে fi গুণন হচ্ছে ui। সো এটা মানে কিন্তু কি, গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি। আশা করি বুঝতে পারছো। সো আসো, আমরা তো 3টা ঘর গেল, এবার ধাপ বিচ্যুতির ঘরে আসি। কিভাবে কি করব, দেখো ধাপ বিচ্যুতির এখানে সিম্পল সুন্দর একটা অঙ্ক আছে, ম্যাথ আছে, যে ভাইয়া ui ইকুয়াল টু xi মাইনাস হচ্ছে কি a ডিভাইডেড কি ভাইয়া h। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া, ধাপ বিচ্যুতির সূত্র। সো তুমি সূত্র অ্যাপ্লাই করেও ধাপ বিচ্যুতির ঘরে এই সংখ্যাগুলো বসাইতে পারো, অথবা তোমাদের একটা সিম্পল শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা ইউজ করে তোমরা ধাপ বিচ্যুতির ঘরের সংখ্যাগুলো কি করতে পারো, বসাইতে পারো। সো আসো আমরা একটু সিম্পল ট্রিক্সে যাই, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে বসাবো একটু পরে দেখতেছি। প্রথম কাজ, ধাপ বিচ্যুতির দেখবো সর্বোচ্চ গণসংখ্যা কোনটা। দেখো সর্বোচ্চ গণসংখ্যা কোনটা, 20 মানে 20। তাহলে 20 বরাবর কি ভাইয়া, শূন্য। রিপিট করতেছি, প্রথম কাজ, সর্বোচ্চ গণসংখ্যা কত, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। 20 বরাবর কি হবে ভাইয়া, 20 বরাবর শূন্য। তারপরের ঘরগুলো কি হবে, উপরের ঘর, উপরের ঘরগুলো ভাইয়া হচ্ছে মাইনাস হচ্ছে 1। তারপরে উপরের ঘর কি হবে, -2। নিচের ঘর কি হবে, +1। তারপরে কি, +2। তারপরে কি, +3। এখানে কি আর সংখ্যা আছে, নাই, তাহলে দেবো না। কিন্তু আগে কি প্লাস দেওয়ার কি কোনো প্রয়োজন আছে, মাইনাসেরটা মাইনাস দেওয়া লাগে, কিন্তু প্লাসের ক্ষেত্রে কিন্তু প্লাস না দিলেও হয়। সো কি করলাম ভাইয়া, আবার রিপিট করতেছি, ধাপ বিচ্যুতির ঘরে কিভাবে কি করব, সর্বোচ্চ গণসংখ্যা কোনটা এটা বের করব। সর্বোচ্চ গণসংখ্যা কত ভাইয়া, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। 20 বরাবর কত বসবে, 0। 20 বরাবর 0। তার মানে 20 যদি এখানে যদি না হয়, ধরে নাও সাপোজ প্রথম যে ঘর আছে এটাই সর্বোচ্চ গণসংখ্যা, ধরো আছে 26। আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে প্রথম ঘরে কত আছে ভাইয়া, 26। এই বরাবর কত বসাইতাম, তাহলে এই বরাবর 0 বসাইতাম। তার উপরের ঘর আছে, নাই, তাহলে দেওয়ার কোনো দরকার নাই। তাহলে উপর দিকে যদি থাকতো তাহলে কি করতাম, -1 -2 -3, যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত মাইনাস বসবে। আর নিচে কি হবে, +1 +2 +3। আশা করি বুঝতে পারছো। সো আমাদের কাজ কি, ধাপ বিচ্যুতি, সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা 20, সেই বরাবর 0। তার আগের ঘর কি, -1। তার আগের ঘর কি, -2। তার আগে যদি আরো থাকে -3, আরো থাকলে -4। আর নিচের ঘর কি, 1 +1 +2, যত থাকবে ততদূর পর্যন্ত থাকবে, দিতেই থাকবা। সো আশা করি A to Z ক্লিয়ার। সো এই যে সর্বোচ্চ গণসংখ্যা যদি লাস্টের করা হইতো, তো দেখো উপরে লিখতাম কি, -1 -2 -3 -4, নিচে নাই মানে আর লেখার কোনো দরকার নাই। সো ক্লিয়ার। এখন আসো সূত্র ইউজ করে আমরা কিভাবে ধাপ বিচ্যুতি কি করতে পারি, বসাইতে পারি। সো দেখো এই যে xi-টা কি, xi-টা কিন্তু হচ্ছে মধ্যমান। ধরে নাও তুমি কি করবা, তুমি ধরে নাও যে এই প্রথম যে ঘরটা আছে, এই প্রথম ঘরের ধাপ বিচ্যুতি বের করবা এই সূত্র অ্যাপ্লাই করে। কিভাবে করবা, দেখো xi এর মানটা বসানো লাগবে। তো xi কত হয়, প্রথম ঘরের 25.5, 25.5 মাইনাস এ, এ মানে কি, দেখো তো আনুমানিক গড়। আনুমানিক গড় মানে কি, দেখো সর্বোচ্চ গণসংখ্যা, ভালো করে কথাটা বুঝবা, সর্বোচ্চ গণসংখ্যা সেই বরাবর যে মধ্যমানটা আছে, এই যে মধ্যমানটা, এটা হচ্ছে এর মান, মানে আনুমানিক গড়ের মান। আবার রিপিট করতেছি, সর্বোচ্চ গণসংখ্যা সেই বরাবর মধ্যমান, এইটা হচ্ছে এর মান। সো এর মান কত ভাইয়া, 45.5 ভাগ হচ্ছে এইচ। এইচটা কি, শ্রেণী ব্যবধান। সূত্র কি, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, বা এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, প্লাস কত 1। তো ভাই তাহলে এইচটা কত ভাইয়া, এইচটা হচ্ছে 10। তাহলে দেখো তো একটু যদি বিয়োগ করি আমরা, 25.5 থেকে 45.5 যদি বিয়োগ করি কত হয় ভাইয়া, মাইনাস হচ্ছে 20, কত, -20, ভাগ কত ভাইয়া, ভাগ হচ্ছে 10। এখন কত হচ্ছে ভাইয়া, তোমরা বলতে পারো মাইনাস কেন দিলাম,
ভাই দেখো বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, বিয়োগ শূন্য, সো আগে কি হবে মাইনাস। সো বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, মানে তুমি যদি দুইটা সংখ্যা বিয়োগ করো, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের দেওয়া লাগে। সো বড় সংখ্যার আগে মাইনাস আছে, থেকে মাইনাস দিলাম। আশা করি অ্যাটলিস্ট এতটুকু বুঝো। যদি না বুঝো ভাইয়া এই সংখ্যাটা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করো, তাহলে তাহলে বের হয়ে আসবে। সো দেখো এটাতে যদি এটা কাটি তাহলে কত ভাইয়া 2, মানে 20 10 20-এর মধ্যে কতবার যায়, 2 বার। সো কত হচ্ছে ভাইয়া -2। এই যে দেখো ধাপ বিচ্যুতির ঘরে প্রথম সংখ্যা কত, -2। তার মানে এভাবে তুমি যে কোনো ঘরের সংখ্যার কিন্তু ধাপ বিচ্যুতি কি করতে পারবো ভাইয়া, বের করতে পারবা। আশা করি ধাপ বিচ্যুতি তোমরা A to Z ক্লিয়ার। সো তুমি এই সূত্র অ্যাপ্লাই করেও বের করতে পারো, অথবা তোমারে আমি যে শর্টকাট টেকনিক বললাম একটু আগে সেটা অ্যাপ্লাই করেও করতে পারো। সো আমি তোমার সাজেস্ট করবো ভাইয়া তুমি শর্টকাট টেকনিক ইউজ করে ধাপ বিচ্যুতিটা বের করো। কখনো যদি এটা দরকার পড়ে তখন তুমি এই জিনিসটা করতে পারো। আশা করি ক্লিয়ার। সো এরপরে চলো, এরপরে যাই আমরা। সো এটা মিশাই দিলাম ভাইয়া। সো এরপরের দিকে যদি একটু যাই ভাইয়া, তারপরে কি আছে, গণসংখ্যা গুণ হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে কি করবো ভাইয়া, দেখো এটা গণসংখ্যার ঘর, এটা কার ঘর, ধাপ বিচ্যুতির ঘর। দুইটা কি করে দেবো ভাইয়া, গুণ দেবো। তাহলে দুইটা গুণ দিলে কত, 6 2 12, আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস। তারপরে দেখো 12-র সাথে 1 গুণ, তাহলে 12কে কত হচ্ছে ভাইয়া, 12কে 12, আগে কি আছে মাইনাস, তাহলে আগে কি দাও ভাইয়া, মাইনাস দাও। দেখো তো 20-এর সাথে যদি 0 তুমি গুণ দাও কত হয় ভাইয়া, 20-এর সাথে 0 গুণ দিলে কিন্তু 0 হয়। শুধু 20-এর সাথে না, এই পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে তুমি 0 যদি গুণ দাও ভাইয়া, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার 0। 10-এর সাথে 1 গুণ দিলে কত ভাইয়া, 10, I mean 10। 2 2 ভাইয়া কত, 2 2 হচ্ছে 4। আশা করি অ্যাটলিস্ট তোমরা এই পর্যন্ত ক্লিয়ার, সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরে দেখো আসো, এই যে আমরা এটা কার মান ভাইয়া, সবগুলো গণসংখ্যার সমষ্টি, কার মান, n এর মান, সবগুলো যোগ করলে কত হয় ভাইয়া 50। এই বিষয়টা নিয়ে আগে আমরা আলোচনা করছি। তারপরে দেখো এখন যে কাজটা করবো, এখানে সুন্দর করে তুমি লিখে দেবে, এরকম একটা চিহ্ন দিবা, এরকম একটা চিহ্ন দিয়ে এরকম করে লিখবা FIUI। এই চিহ্নের নাম কি ভাইয়া, সামেশন। এই চিহ্নের নাম কি, সামেশন। সামেশন মানে কি ভাইয়া, সমষ্টি বা যোগফল। তাহলে সামেশন অফ FIUI মানে কি বুঝাচ্ছে, এই যে ঘরটা দেখতেছো, এই ঘরের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি করতে হবে, যোগ করতে হবে, মানে সমষ্টি বের করতে হবে। কেমনি বের করবা, অনেক স্টুডেন্ট আছে যে মানে এই যে তোমার হচ্ছে যে কলামটা আছে, এই কলামে ঠিকঠাক করে যোগ বিয়োগ করতে পারে না। সো আসো এটা নিয়ে আমি একটু আলোচনা করি, ডিটেইলস আলোচনা করি। কত কত আছে ভাইয়া, -12, কত আছে -12, কত আছে ভাইয়া 0, কত আছে ভাইয়া 10, কত আছে ভাইয়া 4। ওই ঘরের সবগুলো সংখ্যা আমি উঠাইছি। পরের কাজ তোমার কি হবে, পরের কাজ হবে দেখো খেয়াল করবা, যেগুলোর আগে মাইনাস আছে, যেগুলোর আগে মাইনাস আছে সেগুলো এক জায়গায় যোগ দিবা। তাহলে -12 আর -12 কত হয় ভাইয়া, -24, মানে -24। 0 তো বলতে পারো যে তুমি যোগ দিলেও যাচ্ছে বিয়োগ দিলেও যাচ্ছে, 0-র কোনো কাহিনী নাই। 10 আর 4 দেখো এই দুটোর আগে কি আছে, কোনো কিছু নাই মানে প্লাস আছে, কোনো কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। 10 আর 4 ভাই কত হয় 14। সো প্লাস কত ভাইয়া, প্লাস হচ্ছে 14। এটার থেকে এখন এটা বাদ দিবা, এটার থেকে এটা বাদ দিবা, তাহলে কত হয় ভাইয়া 10। বড় সংখ্যার আগে কি চিহ্ন, মাইনাস, সো কি হবে মাইনাস। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই বিয়োগটা বা এই যোগটা এই জায়গায় এসে করতে পারে না। সো তোমরা মাথার ভিতর রাখবা, যতগুলো সংখ্যার আগে মাইনাস থাকবে, মাইনাস যতগুলো সংখ্যার আগে থাকবে, ওই সবগুলো সংখ্যা আগে কি করে নেবা, ওই সবগুলো সংখ্যা আগে যোগ নিবা, মানে যোগ করবা, যোগ করে ওই সংখ্যার আগে মাইনাসে দিবা। আর যতগুলো সংখ্যার আগে প্লাস থাকবে সেই সবগুলো সংখ্যা যোগ করবা, যোগ করে তার আগে প্লাস দিবা। দুইটার মধ্যে আবার কি করে দিবা, বিয়োগ করে দিবা। যেটার আগে বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে আগে দিবা প্লাস চিহ্ন, আর যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে আগে দিবা মাইনাস চিহ্ন। সো তার মানে সবগুলো এইগুলো সংখ্যার আমাদের যোগ করে কি হইলো, বা যোগ বিয়োগ করে কি হইলো ভাইয়া -10। আশা করি এই পর্যন্ত তোমরা A to Z ক্লিয়ার। কি করলাম, প্রথমে শ্রেণী ব্যাপ্তি যেটা আমাদের কোশ্চেনে দেওয়াই থাকে, তারপরে কি ভাইয়া মধ্যমান, কিভাবে বের করি, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ হচ্ছে 2, সেভাবে বের করছি। দেন কি গণসংখ্যা কোশ্চেনে দেওয়াই থাকবে। ধাপ বিচ্যুতি কিভাবে বের করবো, সর্বোচ্চ গণসংখ্যা সেই বরাবর 0, উপর দিকে -1 -2 হবে, আর নিচ দিকে +1 +2 হবে। তারপরে কি ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা, I mean FI গুণন XI, সরি FI গুণন UI, মানে গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি বা ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা, একই কথা। তাহলে এই যে দেখো এই দুইটা গণসংখ্যার ধাপ বিচ্যুতি কি করে দিছি, সুন্দর করে গুণ দিয়ে দিছি, করে তারপরে কি করছি সামেশন অফ FIUI, মানে সবগুলার কি যোগফল বা সমষ্টি। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। সো পরের কাজ আমাদের কি হবে ভাইয়া, পরের কাজ আমরা সুন্দর করে কি করবো, সাইডে একটু সূত্রটা উঠাই রাখবো। কি করবো, সূত্রটা উঠে রাখবো। তাহলে কিসের সূত্র ভাইয়া, গড়ের সূত্র। গড়ের সূত্র কি, এক্স বার। আর একটা কথা বলতেছি, এই যে এক্স বার দেখতেছো না, এটাই মানে কিন্তু ভাইয়া কি, এটা মানে হচ্ছে গড়। গড় যে কথা, এক্স বার একই কথা। সো গড় লিখলেও হবে, এক্স বার লিখলেও হবে, তোমার যেটা এখন মন চাই। এই যে দেখো লেখা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কি
এক্স বার। তো এই যে দেখতেছো এটার নাম কিন্তু ভাই কি, এটার নাম কিন্তু ভাই হচ্ছে বার। এই যে উপরে যে মাইনাসের মতো চিহ্ন দেখতেছো এর নাম আমরা বলতে পারি হচ্ছে বার। সো এটা কি বার ভাইয়া, এক্স বার। এক্স বার সমান সমান কি লেখা যায়, এ প্লাস সামেশন, এর নাম কি সামেশন, সামেশন অফ এফ আই ইউআই ডিভাইড বা কি ভাই, ডিভাইড বা হচ্ছে এন গুণন কি এইচ। এইটা হচ্ছে কি ভাই আমাদের হচ্ছে এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে আমরা এখন সাহায্য নিব যে কোন কোন মান আমাদের কি করতে হবে, এখান থেকে বের করতে হবে। সো দেখো কিসের কিসের মান বের করা লাগতেছে। সো আমরা সুন্দর করে লিখতে পারি যে এখানে, এখানে এ মানে কি ভাইয়া, সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা সেই বরাবর মধ্যমান। কত ভাইয়া এর মান, এর মান হচ্ছে 45.5। এরপরে দেখো ভাইয়া আমরা ধাপ বিচ্যুতি মানে সামেশন অফ এফ আই ইউআই এর মান তো আমরা আগে থেকে কি করে নিছি, বের করে নিছি। সো একটু লিখি আমরা কি, সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু কত ভাইয়া, মাইনাস হচ্ছে 10। তারপর আর কার মান লাগতেছে ভাই, দেখো এন এর মান। তো এন এর মান কত ভাইয়া, এনটা হচ্ছে কি সবগুলো গণসংখ্যার সমষ্টি বা যোগফল। সো এনটা কত ভাইয়া, এনটা হচ্ছে 50, যেটা আমরা আগে থেকে বের করে নিছি। দেন কার মান ভাইয়া, এইচ এর মান। ভিডিওর শুরু থেকে বলতেছি যে এইচ এর মান কিভাবে বের করবা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস হচ্ছে 1, আই মিন কত ভাইয়া 10। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সো আমরা তারপরে কি করবো ভাই, আমরা সুন্দর করে লিখবো যে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি যে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তোমরা সুন্দর করে ভাবে লিখতে পারো সংক্ষিপ্ত পদ্ধতিতে, পদ্ধতিতে গড় বা কি ভাইয়া এক্স বার, একই কথা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা এক্স বার কি ভাইয়া একই কথা। সো এরপরে কি লিখবো আমরা, সুন্দর করে সূত্রটা লিখবো। সূত্রটা কি ভাইয়া, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই কি এন গুণন কি ভাইয়া এইচ। সো আসো আমরা মানগুলো একটু যদি বসাই দিই, দেখো তো এর মান কত ভাইয়া 45.5 প্লাস সামেশন অফ এফ আই ইউ এর মান কত ভাইয়া মাইনাস হচ্ছে 10 ডিভাইডেড ভাই দেখো তো এন এর মান কত, এন এর মান কিন্তু হচ্ছে 50 গুণন দেখো এইচ, এইচটা ভাইয়া কত, এইচটা হচ্ছে কিন্তু ভাইয়া 10। সো তোমাদের শুরু থেকে, ভিডিওর শুরু থেকে বলছি প্রথম যেটা আছে ওই সংখ্যাটা লাস্ট পর্যন্ত ওইভাবেই রাখবা, তাছাড়া কিন্তু তোমার অঙ্ক বলতে পারো একদম ভোগে চলে যাবে। সো আমাদের কাজ কি, প্রথম যেই সংখ্যাটা আছে ওই সংখ্যার যে মানটা ওটা লাস্ট পর্যন্ত ওই রকমই অক্ষতভাবে রেখে দেবো। সো 45.5 নিয়ে আমাদের কাজ এখন না, পরে। এখন আসি দেখো, এই যে 10-এর সাথে 10 যদি গুণ দাও, মানে আমরা তো জানি এর আগের অঙ্কগুলো দেখছি, এই 10-এর সাথে এই উপরের 10টা কি করতে হবে, গুণ দিতে হবে। প্রথম থেকে বলতেছি যে এই সংখ্যাটা হলে সুপারের সাথে গুণ হবে। সো কত হবে ভাইয়া, মাইনাস হচ্ছে 100 ডিভাইডেড বাই কত ভাইয়া, ডিভাইডেড হচ্ছে 50। এইদিকে যদি একটু খেয়াল করো, এই যে মাইনাস, এই যে মাইনাস যদি খেয়াল করো কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখো যে সামেশন অফ এফ আই ইউ এর মান মাইনাসে বের হইছে, কিসে বের হইছে, মাইনাসে। তাহলে তুমি যেই কাজটা করবা, তুমি মাইনাস প্লাসে কি হয় তুমি হয়তো বোঝো না বা জানো না, তুমি যেই কাজটা করবা এখানে এই মাইনাসটা না লিখে লিখবো হচ্ছে এখানে। কোথায় লিখবা, এখানে। মানে ওই প্লাস মাইনাসে কি হয়ে গেল ভাইয়া, মাইনাস হয়ে গেল। তো যারা বোঝো না প্লাস মাইনাসে কি হয়, তোমাদের কাছে সিম্পল কথা, যদি কখনো এই সামেশন অফ এফ আই ইউ এর মান যদি মাইনাসে বের হয়, তোমার বোঝার দরকার নাই, তুমি ওই মাইনাসটা এখানে লিখে দিবা, এই তৃতীয় লাইনে এই মাইনাসটা তুমি এখানে লিখে দিবা। আর যদি এই সামেশন অফ এফ আই ইউ এর মান যদি কিসে বের হয়, প্লাসে বের হয়, তাহলে ভাই এখানে যে প্লাসটা এখানে প্লাসই থাকবে, লাস্ট পর্যন্ত কি থাকবে, প্লাসই থাকবে। মাইনাস বের হইলে তখনই শুধু এটা মাইনাস হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো এটার সাথে এটা কাটাকাটি যদি করো, মানে ভাগ যদি করো, সো আমাদের অত সময় না, অলরেডি ভিডিওর লেন্থ অনেক বেড়ে গেছে, তোমরা ক্যালকুলেটর ভাগ করে নিবা। এটা দিয়ে এটা কাটলে ভাই কত হয় ভাইয়া, 2 হয়। সো দেখো 45.5 মাইনাস কত ভাইয়া 2, যদি 45.5 থেকে 2 যদি বাদ দাও ভাই কত হয় 43.5। এটাই কি ভাইয়া, এটাই হচ্ছে অ্যান্সার। সো আমাদের এখানে ভাই বোঝার বিষয়টা কি, বোঝার বিষয় হচ্ছে এর মান যেটা এটা লাস্ট পর্যন্ত কি করবো ভাইয়া, সেম এভাবেই রাখবো। দ্বিতীয় কাজটা কি ভাইয়া, দ্বিতীয় কাজটা হচ্ছে দেখো শুধু মানটা কি করে দিছি, সবগুলার বসাই দিছি। প্রথম লাইনে যদি দেখো মানটা শুধু কি করে দিছি, বসাই দিছি। বসাই দেওয়ার পর তোমার যেটা মূল কাজ, এই যে 10-এর সাথে 10 যেটা আছে এইটার সাথে অলওয়েজ কোনটা গুণ হবে, উপরেরটা। এবং যদি সামেশন অফ এফ আই ইউ এর মানটা যদি কিসে বের হয় ভাইয়া, মাইনাসে বের হয়, তাহলে অবশ্যই এটা এখানে কি দিবা, মাইনাস দিবা। আর যদি প্লাসে বের হয় তাহলে কি দিবা, এটা প্লাসই থাকবে। যদি মাইনাসে বের হয় তখনই শুধু এটা মাইনাস হবে, তাছাড়া এটা কি হবে ভাইয়া, প্লাসই থাকবে। প্লাসে বের হলে প্লাসই থাকবে। তারপরে জাস্ট কিছুই না, এই 100 যদি তুমি 50 দিয়ে ভাগ দাও কত হবে 2। সো 45.5 থেকে 2 যদি বাদ দাও ভাইয়া 43.5। আশা করি তোমরা এ পর্যন্ত A to Z ফুললি একদম ক্লিয়ার। সো ভাইয়া তোমরা যদি সুন্দর করে এরপরে যে কাজটা তোমরা করবা, তোমাদের যত বোর্ড কোশ্চেন আছে ধরুন 2024, 25, 23, 21, 22 যা আছে, তোমার কাছে যদি কোনো গাইড থাকে, যা কিছু থাকুক না কেন ভাইয়া, তোমার যদি বিগত সালের কোশ্চেন থাকে, তুমি সেই কোশ্চেনগুলোর থেকে ভাইয়া বেশি কিছু না, তুমি জাস্ট প্রচুরক নির্ণয় করবা,
মধ্যক নির্ণয় করবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা। এই 3টা কোশ্চেনের যত বোর্ড কোশ্চেন থেকে যা আছে তুমি সব সলভ করার কি করবা, ট্রাই করবা। আশা করি কোনো অঙ্কে তুমি আর আটকিবা না। সো এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো, এই যে সারণী থেকে আমরা বলতে পারো আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন, তারপরে তোমার অজীব রেখা অঙ্কন, এই 3টা যে অঙ্কনের বিষয়টা আছে এইটা নিয়ে আমরা সামনে ভিডিওতে আলোচনা করবো। দেন বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করি সেই বিষয়ে আলোচনা করব। সো আশা করি এই পর্যন্ত তোমরা A to Z সবকিছু বুঝতে পারছো। সো নেক্সট ভিডিও কি হবে ভাইয়া, বিভিন্ন চিত্র নেওয়া হবে, তারপরের ভিডিও হবে ভাইয়া ধাপ বিচ্যুতি নিয়ে। সো আশা করি তোমরা A to Z ক্লিয়ার। সো তোমাদের যদি ভাইয়া ভিডিওটা ভালো লাগে অবশ্যই জেডি পড়ালেখার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।